তিনটা অসহায় বাচ্চাদের উপরে তার সৎ মা প্রত্যেকদিন অনেক নির্যাতন চালাতো, কারণ এই তিনটা বাচ্চা তার স্বামীর অবৈধ সন্তান ছিল। ছোটবেলায় সে বাচ্চাগুলোকে এত বেশি নির্যাতন করেছিল যে বাচ্চাগুলো বড় হয়ে তার প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। তারা এক সময় তাদের সৎ মাকে প্ল্যান করে এবং কষ্ট দিয়ে মেরে ফেলে। তাদের এই প্ল্যানে সহযোগিতা করেছিল তাদেরই একজন টিচার, কিন্তু নির্মমভাবে মারা যাওয়ার পরে মেয়েটি আবারও পুনর্জন্মের মাধ্যমে নিজের ভুল শোধরানোর সুযোগ পায়। পরবর্তীতে সে যেন এত খারাপভাবে মৃত্যুবরণ না করে, এই জন্য এই জীবনে সে নিজেকে শুধরানোর চেষ্টা করে। কিন্তু এরপরেও বাচ্চাগুলো তাকে দেখে অনেক ভয় পেত। পরবর্তীতে সে অনেক বড় একটা মিথ্যে ষড়যন্ত্রের হাত থেকে বাঁচতে পারে। একই সাথে তার অনেক ভুল ধারণা ভেঙে যায়, যেগুলো তার জীবন পাল্টে দেয়। তো চলুন অসম্ভব সুন্দর এই গল্পটি শুরু করা যাক। মুভির শুরুতেই দেখি দুইজন ছেলে তাদের মাকে অনেক বেশি কষ্ট দিচ্ছে। তাদের মধ্যে সবচেয়ে বড় ছেলে বলছিল, তুমি মা হওয়ার যোগ্য নও, তোমার কারণে আমাদের বোন আগুনে পড়ে মারা গিয়েছে আর আমার ছোট ভাইয়ের পা ন্যাংরা হয়ে গিয়েছে। তুমি আমাদের জীবন নরকের থেকেও জঘন্য বানিয়ে দিয়েছো। তখন সেই মহিলাটি বলছিল, আমি তোমাদের মা, তোমরা আমাকে ছেড়ে দাও, এমন পাপ করো না, সৃষ্টিকর্তা তোমাদেরকে কখনোই মাফ করবে না। তখন সেখানে হুইল চেয়ারে বসে থাকা ছেলেটি বলে, তুমি আমাদের সাথে যেটা করেছো সেটার জন্য কি তোমাকে মাফ করবে? তখন তাদের মা বলে, সেটা আমি করিনি, ওইটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। তখন তারা বলে, ঠিক আছে, তাহলে আজকে না হয় আমরাও একটা অ্যাক্সিডেন্ট ঘটাচ্ছি। এটা বলে তারা তাদের মায়ের আশেপাশে আগুন ধরিয়ে দেয় আর বলে, তুমি এখন থেকে আমাদের মা নও, তুমি সব সময় আমাদের সৎ মা ছিলে, আর আমরা আমাদের আসল মা মনে করি আমাদের টিচার সুকে। তখনই সেখানে টিচার সু আসে। অতীতে এই মহিলাটি সুকে অনেক সাহায্য করেছিল, কিন্তু এখন সু তাকে আর বাঁচায় না। ছেলেগুলোকে বাহিরে পাঠিয়ে দেওয়ার পরে সু তার কাছে গিয়ে কথা বলে। টিচার সু জিয়াংকে বলে, তুমি যদিও সোনার চামচ মুখে নিয়ে জন্মেছিলে, কিন্তু শেষ পর্যন্ত আমার মতো গরিব হয়ে মরতে কেমন লাগছে তোমার? জিয়াং তখন অবাক হয়ে তাকে বলে, কি বলতে চাইছো তুমি? তখন সু হাসতে হাসতে বলে, আসলে 10 বছর আগে তোমার সৎ বাচ্চারা যেই আগুনে মারা গিয়েছিল আর আহত হয়েছিল, সেটা এমনি এমনি হয়নি, সেটা আমার প্ল্যান ছিল। আমি ওই দিন ঘরে আগুন দিয়েছিলাম। আর তুমি যে বাচ্চাদেরকে তোমার স্বামীর অবৈধ সন্তান মনে করে এতদিন ট্রিট করে আসছো আর ছোট থেকে তাদের উপরে এত অত্যাচার করেছো, সেই বাচ্চারা আসলে অবৈধ সন্তান নয়, বরং তাদেরকে তোমার স্বামী লু একটা অনাথ আশ্রম থেকে নিয়ে এসেছিল। এইসব কিছু জানার পরে তো জিয়াং একদম অবাক হয়ে যায়। সে বলে, তার মানে এইসব কিছু তোমার প্ল্যান ছিল? তখন সে বলে, হ্যাঁ অবশ্যই, কারণ আমি জানতাম বড় হয়ে এই বাচ্চাগুলো পাওয়ারফুল হবে। আর দেখো, আমি তাদের মা হয়ে উঠেছি। এখন তোমার সব সম্পদ সেই বাচ্চাদের কাছে, আর আমি থাকবো রানীর মতো তাদের কাছে। এই সব কিছু শোনার পরে জিয়াং এর অনেক বেশি আফসোস হয়, আর সে ওখানেই মুখ থেকে রক্ত বেরিয়ে মারা যায়। এই নাটকটা একটা সুন্দরী মেয়ে বসে বসে তার ট্যাবে দেখছিল। নাটকের শেষ পরিণতি দেখে তো সে অনেক বেশি রেগে যায় আর বলে, এমন ছোট ছোট বাচ্চাগুলোকে কেউ এত অত্যাচার করে? আমি হলে তো তাদেরকে একদম আদর করে রাখতাম। নাটক দেখে একদম মজাই পেলাম না, মোটটাই নষ্ট হয়ে গেল। এটা বলে যখন সে বাইরে যাচ্ছিল, তখনই হঠাৎ করে তার মাথা ঘুরে ওঠে। যখন তার জ্ঞান ফিরে আসে, তখন সে দেখতে পায় সে একটা রুমে বসে আছে। তার সামনে 3টা বাচ্চা কান্না করছে, আর তার হাতে একটা লাঠি ছিল। বাচ্চাগুলো তাকে অনেক রিকোয়েস্ট করছিল যেন সে তাদেরকে না মারে, সে তাদেরকে ক্ষমা করে দেয়, কারণ তারা তার গলার হার চুরি করেনি। সে তার বড় সৎ ছেলে লু কনজিনকে দেখে অনেক অবাক হয়ে যায় আর ভাবতে থাকে, আমাকে তাহলে ভিলেন হিসেবে পাঠানো হলো। তখনই তার আগের স্মৃতিগুলো মনে পড়তে থাকে, কিভাবে জিয়াং এই হার চুরির কারণে বাচ্চাদের উপরে নির্যাতন করেছিল, আর এরপরে তাদেরকে একটা রুমে বন্ধ করে রেখেছিল, যার কারণে আগুন লেগে সেই দুর্ঘটনা ঘটেছিল। তাই সে চায় না আবারও সেই দুর্ঘটনা ঘটুক। তার আন্টি চিমা যখন বাচ্চাদেরকে মারতে যায়, তখন সে তাদেরকে থামিয়ে দেয়। তখনই তার ছোট ছেলে উঠে নিজে বেতের আঘাত নিতে থাকে আর বলে, তার বোনের পরিবর্তে সে আঘাত নিচ্ছে, তাদেরকে যেন ক্ষমা করে দেওয়া হয়। এমনকি তার বড় ছেলেও নিজের গায়ে পানি ঢেলে ফেলে। এসব কিছু দেখে তার অনেক খারাপ লাগে, কারণ সে এটা চাইছিল না। তখনই সেখানে টিচার সু চলে আসে। টিচার সুকে দেখেই সে চিনে ফেলে যে এই হলো আসল ভিলেন, যার কারণে এত কিছু ঘটেছে। সু এখন সেই বাচ্চাদের তরফদারি করে বলতে থাকে এই ছোট ছোট বাচ্চাদেরকে এইটুকু বিষয়ের জন্য এত না মারতে। যদিও সেই বাচ্চাগুলো তার সৎ ছেলে, কিন্তু সে তো মিস্টার লুয়ের রক্ত। এটা মনে করে সে যেন বাচ্চাদেরকে ছেড়ে দেয়। তখন জিয়াং তাকে রেগে বলে, বাচ্চাদের জন্য রিকোয়েস্ট করার তুমি কে? এটা শুনে সে একটু ঘাবড়ে যায়। জিয়াং এখন সে বাচ্চাদের কাছে যায়, তাদেরকে আদর করতে চায়, কিন্তু তারা অনেক ভয় পেয়ে যায়। আন্টি তাদেরকে মারতে গেলে সে আন্টিকে বারণ করে। সে এবার তার বড় ছেলেকে একটু আদর করে। তখন তার বড় ছেলে অনেক অবাক হয়ে যায়। তারপরে তার ছোট ছেলের আহত জায়গাটাও একটু আদর করে দেয়। সে আন্টিকে বলে বড় ছেলের জন্য কাপড় নিয়ে আসতে আর ছোট ছেলের হাতে লাগানোর জন্য ঔষধ নিয়ে আসতে। একই সাথে তার যত কাজের লোক ছিল তাদের সবাইকে চলে যেতে বলে।
তার নেকলেস চুরির ব্যাপারে সে পরে খুঁজে দেখবে। এসব কিছু দেখে তার বড় ছেলে মনে মনে ভাবছিল আজকে তাদের সৎ মা রাগলো না কেন। একই সাথে টিচার সু মনে মনে ভাবছিল যদি সে তাদেরকে পানিশমেন্ট না দেয় তাহলে তার প্ল্যানের কি হবে। যাই হোক, সে এখন ওখানে থেকে চলে যায়। এদিকে আমরা মিস্টার লুকে দেখি, যে ছিল জিয়াং এর হাজবেন্ড। সে ছিল আন্ডারগ্রাউন্ডের একজন সিআইডি। তার লোক এসে জানায় কিভাবে তার স্ত্রী তার 3টা ছেলে মেয়েকে নির্যাতন করে। তাই সে কেন তার স্ত্রীকে বলে দিচ্ছে না যে ওগুলো তার নাজায়েজ সন্তান নয়। মিস্টার লু এটা বলছিল না কারণ সেই 3টা বাচ্চা হলো ক্যাপ্টেন লি এর সন্তান। ক্যাপ্টেন লি কে মারা হয়েছে, কিন্তু তাকে কে মেরেছে এই ইনভেস্টিগেশন এখনো শেষ হয়নি। তার আগেই যদি সে ওই বাচ্চাদের পরিচয় রিভিল করে দেয় তাহলে বাচ্চাদের ক্ষতি হতে পারে। তাই সে প্রথমে বাচ্চাদের বাবা মায়ের খুনিকে খুঁজে বের করবে, এরপরে বাড়িতে গিয়ে তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেবে। এদিকে আমরা সেই বাচ্চাগুলোকে দেখি হঠাৎ করে তাদের ছোট বোনের অনেক বেশি জ্বর চলে আসে। তখন বড় ছেলে জিয়াংকে বিষয়টি জানাতে চায়, কিন্তু তার ছোট ভাই তাকে যেতে দিচ্ছিল না কারণ তার ওই আন্টির প্রতি প্রচন্ড রাগ হচ্ছিল। আর বাচ্চা মেয়েটিও ভয় পাচ্ছিল কারণ এটা জেনে যদি তার আন্টি তাকে মেরে ফেলে। এজন্য ওই ছোট ছেলেটির রাগে সেই চেয়ার ভেঙে ফেলে। তখন তার বড় ভাই বলে, আমরা জানি তুমি অনেক বেশি শক্তিশালী, কিন্তু তোমার এই শক্তি তুমি সবার সামনে প্রকাশ করো না। এখন তারা তাদের বোনকে চিকিৎসা দেওয়ার একটা উপায় খুঁজে বের করতে চায়। এদিকে জিয়াংকে দেখি, সে তার আন্টি চিংকে জিজ্ঞাসা করছিল তার কাছে আর কত টাকা আছে। তার আন্টি বলে খুব বেশি টাকা বেঁচে নেই। জিয়াং জিজ্ঞাসা করে তাও কত টাকা আছে। তখন তার আন্টি বলে $200 মিলিয়ন আছে। এটা শুনে তো সে একদম হতবাক হয়ে যায়। এটাকে তার আন্টি কম বলছে। তখন তার আন্টি বলে বিয়ের সময় 7 বছর আগে লু পরিবার থেকে তাকে কাবিন হিসেবে $888 মিলিয়ন দেওয়া হয়েছিল। এখন সে মনে মনে ভাবছিল মাত্র 7 বছরে সে $600 মিলিয়ন উড়িয়ে ফেলেছে। এসব কিছু ভেবে যখন তার মাথা ঘুরে ওঠে তখন তার আন্টি বলে, চিন্তা করো না, তোমার কাছে এখনো ডজন খানিক জমি আছে। সে এখন একটু হাসে আর মনে মনে ভাবতে থাকে একটা আলিশান বাড়ি খরচ করার মতো এত টাকা, জমি জমা, 3টা বাচ্চা আর এমন একটা হাজবেন্ড যে 7 বছর থেকে আসেনি, এমন জীবন কোথায় পাওয়া যাবে। এমন একটা কেয়ারফ্রি জীবন পাওয়ার পরেও জিয়াং ভালোভাবে এনজয় করতে পারলো না। যেহেতু এই আন্টি চিন তার জন্য অনেক বেশি লয়াল, এজন্য সে চাইছিল না তার মতো করুণ পরিণতি এই আন্টিরও হোক। এজন্য সে এবার আন্টিকে বলে, আমি আবিষ্কার করেছি যে 9 মাস একটা বাচ্চাকে গর্ভে ধারণ করা খুবই কষ্টকর। তার থেকে আমার তো এই 3টা বাচ্চা আছেই। এজন্য আমি চাই আজ থেকে এই 3টা বাচ্চাকে নিজের রক্তের সম্পর্কের বাচ্চাদের মতো ভালোবাসবো। এটা শুনে তো আন্টি অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, আপনি যা বলবেন তাই হবে। এখন সে তার আন্টিকে সঙ্গে করে নিয়ে বাচ্চাদের জন্য শপিং করতে চলে যায়। কিন্তু সে শপিং করতে গিয়ে বুঝতে পারে বাচ্চাদের শার্ট অথবা জামার সাইজ কত এটাই সে জানে না। সে তো দূরের কথা, আন্টিও এই বিষয়ে কিছুই জানে না। সেখানে থাকা শপকিপার যখন এই বিষয়টা বুঝতে পারে তখন সে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকে আর বলতে থাকে, আপনি কেমন মা যে নিজের সন্তানের ড্রেসের সাইজও জানেন না? আমার তো মনে হয় এই শপে ঢোকার যোগ্যতাও আপনার নেই। এটা শুনে তো আন্টি অনেক রেগে যায়, কিন্তু জিয়াং বিষয়টাকে ঠান্ডা মাথায় হ্যান্ডেল করে। পাশে থাকা আরেকটা মেয়ে তার সঙ্গে খারাপ ব্যবহার করতে দেখে জিয়াং এর কাছে ক্ষমা চেয়ে বলে, তার একটু মাথা গরম, আপনি আমাকে বলুন, আমি সবকিছু করে দিচ্ছি আপনাকে। তখন সে বলে, কিছু করতে হবে না, যেহেতু আমার টাকা আছে সেহেতু তোমার এই দোকানে থাকা সব সাইজের সব স্টাইলের বাচ্চাদের কাপড়গুলো আমাকে দিয়ে দাও। এটা শুনে তো তারা একদম হতবাক হয়ে যায়। এখন তার বিল এসেছিল প্রায় 3.5 লক্ষ টাকার মতো। সেই বেয়াদব মেয়েটি এখনো বলে যাচ্ছিল, আমার মনে হয় না সে এটা অ্যাফোর্ড করতে পারবে, দেখো তার কার্ডের ব্যালেন্স হয়তো হবেই না এত। কিন্তু সে তার কার্ডের মাধ্যমে সবগুলো বিল দিয়ে দেয়। এরপর সে তার বাসার অ্যাড্রেস দিয়ে বলে এই কাপড়গুলো সেখানে ডেলিভারি করে দিতে। তখনই মেয়েটি খেয়াল করে দেখে এটা তো তাদের বসের নাম, তার মানে সে হলো মিসেস লু। এটা দেখে তারা দুজনেই অনেক অবাক হয়ে যায়। তখন জিয়াং বলে, ঠিকই ধরেছ, এখন থেকে তুমি ফায়ার্ড। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। তাকে দেখে তো আন্টি অনেক বেশি খুশি হয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে ফাইনালি জিয়াং ম্যাচিওর হয়ে গিয়েছে। ঠান্ডা মাথায় কিভাবে সবকিছু হ্যান্ডেল করতে হয় এটা এখন সে জেনে গেছে। যখন তারা চলে যাচ্ছিল তখনই তার কাছে বাড়ি থেকে কল আসে। তার সার্ভেন্ট তাকে জানায় যে তার নেকলেস খুঁজে পাওয়া গিয়েছে, এটা তার বড় ছেলের পকেটে খুঁজে পাওয়া গিয়েছে। এটা শুনে তো সে অনেক অবাক হয়ে যায়। এদিকে বাড়ির দৃশ্য দেখতে পাই। আসলে তার পকেটে এই লোকটা জোর করে নেকলেস ঢুকিয়ে দিয়েছিল আর তার দোষ দিয়ে দিয়েছিল। সে এখন ওই 2টা ছেলেকেই শাস্তি দেওয়ার জন্য ভালোভাবে ধরে ফেলে। ছোট ছেলে যেহেতু অনেক শক্তিশালী ছিল সে ওই সার্ভেন্টকে মারতে চাইছিল, কিন্তু তার বড় ভাই তাকে বারণ করে এটা করতে। সেই সার্ভেন্ট এবার তার গলায় থাকা একটা মালা ছিনিয়ে নেয়। এরপরে সে বড় ছেলেকে মারতেই যাবে তখনই সেখানে জিয়াং চলে আসে আর তাদেরকে থামতে বলে। তখন সেই ছোট ছেলেটাও ওই লোকটাকে এক ঘুষিতে এমন মার দেয় যে তার মুখ থেকে রক্ত বের হয়ে যায়। তখন সেই ছেলেটা আরো বেশি রেগে যায় আর তাদেরকে আঘাত করতে যায়। তখনই জিয়াং সেখানে এসে বলে, তোমার এত বড় সাহস হয়েছে আমার বড় ছেলের গায়ে হাত তুলছো? এই সব কিছু আড়াল থেকে ম্যাডাম সু দেখছিল। জিয়াংকে রেগে যেতে দেখে তার সার্ভেন্ট একটু ভয় পায়। জিয়াং এখন মনে মনে ভাবতে থাকে সেই বাচ্চাদের ইমেজ এমন ভাবে তৈরি করেছে যে সামান্য কর্মচারীরাও এখন তার বাচ্চার গায়ে হাত তুলছে। সেখানে তাদের কথার মাঝে ম্যাডাম সু আসে আর বাচ্চাদেরকে ছেড়ে দিতে বলে। এটা শুনে সে রেগে তার
আন্টিকে বলে তাকে একটু দেখিয়ে দিন তো, আমার কথার মাঝে এসে কথা বলার এত বড় সাহস কিভাবে হয় তার। তখন আন্টি ম্যাডাম সুকে একটা চর মারে আর তাকে তার জায়গা ভালোভাবে বুঝিয়ে দেয়। জিয়াং এখন বাচ্চাদেরকে বলে তারা নির্ভয়ে বলুক যে তাদের সঙ্গে আসলে কি হয়েছে। যখন বাচ্চাগুলো বলবে তখনই সেই লোকটা তার কাছে থাকা সেই পেন্ডেন্ট অর্থাৎ গলার মালাটা দেখিয়ে ভয় দেখায়। তখন বাচ্চারা ভয় আর কিছু বলে না আর বলে আমরাই চুরি করেছিলাম। জিয়াং এটা খেয়াল করে ফেলে, তখন তার হাত থেকে সেই মালা নিয়ে বলে এটা আসলে কার। তখন বাচ্চাটি বলে এটা আমার মালা। তখন সে রেগে বলে আসলে এখানে কি চলছে। সেখানে থাকা সব সার্ভেন্টরা বলছিল তার ছেলের পকেট থেকে এই নেকলেস পাওয়া গিয়েছে, তারা সবাই দেখেছে। এবার সে তার ছেলেকে নির্ভয় দিয়ে বলে তুমি বলো, আমি তোমার কথা বিশ্বাস করব। তখন সে বলে আসলে আমরা যখন নেকলেস খুঁজছিলাম তখন তারা আমার পকেটে সেই নেকলেস ঢুকিয়ে দিয়েছে আর আমাকে চোর বানিয়েছে।